সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এসএসএফকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ইরানিরা কখনো আত্মসমর্পণ করে না, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সাফ জানালেন খামেনি। সব ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সঙ্গে এসএসএফকে কাজ করতে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী, তবে এর কাজের গুরুত্ব ও সংবেদনশীলতা অনেক বেশি। বিগত 10 মাসে এই বাহিনী দেশে বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে। এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলো মোকাবেলার জন্য যাবতীয় প্রস্তুতি নেবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। প্রিয় এসএসএফ সদস্যবৃন্দ, রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে গত ৮ জানুয়ারি কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। টানা ১৭ দিন ক্লিনিকে থাকার পর ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি। গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়া। খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদী, বিএনপি চেয়ারপারসন ঠিক কখন বাসা থেকে বের হবেন, ঠিক এই মুহূর্তে ফিরোজার সামনের পরিস্থিতি জানাবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে কেমন দেখছেন? সিনিয়র নেতা কর্মীদের মধ্যে কারা কারা উপস্থিত রয়েছেন? দোলা, আমি ঠিক গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে রয়েছে এবং যেমনটি বলছিলেন, ওনার কিন্তু আজকে চিকিৎসা নেওয়ার জন্য চেক আপের জন্য এভারকেয়ারে যাওয়ার কথা এবং এই যে যাওয়ার আজকে কথা, এটি কিন্তু আসলে একটি নির্দিষ্ট দিন পর পর যে চেক আপ, শারীরিক চেক আপ, সেই চেক আপের জন্য মূলত যাবে। উনি কিন্তু আসলে দীর্ঘদিন যাবৎ আসলে বিভিন্ন শারীরিক রোগে ভুগছেন এবং তিনি কিন্তু এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে কিন্তু আসলে কারাবন্দী ছিলেন এবং অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য কিন্তু তিনি দেশের বাইরে যেতে পারেননি এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কিন্তু তিনি আসলে মুক্ত হন এবং তার ছেলের কাছে আসলে লন্ডনে গিয়ে তিনি উন্নত চিকিৎসা নিয়ে কিন্তু আবার দেশে ফিরেছেন এবং আজকে আসলে তিনি কিন্তু দৈনন্দিন যে চেক আপ, সেই চেক আপের জন্য কিন্তু এভারকেয়ার হাসপাতালে যাবে এবং সেখান থেকে ফিরে এসে ওনার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে তিনি কিন্তু আমাদেরকে বিস্তারিত তথ্য জানাবেন। এবং এখন ঠিক ফিরোজার সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে, কেন্দ্রীয় থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের, ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে অবস্থান করছে এবং খালেদা জিয়ার চিকিৎসার চেক আপের জন্য আসলে এই তার বাসভবন থেকে কিন্তু সন্ধ্যা ৬টা নাগাদ বের হওয়ার কথা ছিল, কিন্তু এখন ঠিক 6:30 বাজে। এখন তিনি আসলে বের হবেন এমনটাই আমরা আসলে এখানকার পরিবেশ দেখে আসলে বুঝতে পারছি এবং তিনি এখান থেকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক চেক আপ শেষ করে আবার তিনি যখন এখানে ফিরবে, তার ব্যক্তিগত চিকিৎসক দ্বারা আমরা জানতে পারবো যে তার শারীরিক অবস্থা এখন আসলে কি অবস্থায় রয়েছে এবং তিনি যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রকম শারীরিক রোগে আসলে আক্রান্ত এবং বিভিন্ন রোগে তিনি এতদিন ধরে
অসুস্থ রয়েছেন। তো সেই অবস্থা থেকে কিন্তু এতদিন ধরে তিনি আসলে নিজে থেকে লড়াই করে যাচ্ছেন এবং বিএনপির যে কঠিন সময় ছিল সেই সময়ও কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু আসলে দৃঢ়ভাবে আসলে অবস্থান করে গেছেন এবং এই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর তিনি যখন দেশে ফিরে এসেছেন এবং এখন আজকে এই শারীরিক চেক আপের জন্যই মূলত আসলে তিনি এভার কেয়ারের হাসপাতালে যাবেন এবং গুলশানে এই বাসভবনের সামনে নেতাকর্মীদের যথেষ্ট ভিড় এবং নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা রয়েছে। দোলা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। পরের প্রসঙ্গে যাচ্ছি। সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে। মঙ্গলবারের আলোচনায় অংশ না নিলেও বুধবারের বৈঠকে অংশ নেয় জামায়াতে ইসলামী। বিএনপি, জামায়াতে ইসলামী সহ 29টি দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। এছাড়া আলোচনা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল গঠন নিয়ে। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। আমরা সবচেয়ে খুশি হব যদি আমরা এই বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারি আজকে, যেগুলো আমাদেরকে কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে। কিন্তু সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এই আন্দোলন চলছে। বেলা 11টার দিকে সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এরপর মিছিল নিয়ে সচিবালয় চত্বরের দিকে যান বিক্ষোভকারীরা। তবে অন্য দিনের চেয়ে আজ বিক্ষোভ মিছিলে কর্মচারীদের উপস্থিতি কম ছিল। চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা। আগামীকালের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে রবিবার থেকে সারা দেশে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক পছন্দ হয়নি বলেই একটি দল নারাজ। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি বিশেষ দল শুধুমাত্র ওই বৈঠক পছন্দ হয়নি বলেই জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়নি। তিনি জানান, এখন তাদের গুরুত্বপূর্ণ মনে হলেও নির্বাচন হলে তাদের গুরুত্ব কমে যাবে, আর এ কারণেই তারা নির্বাচন নিয়ে অনিচ্ছুক। আমাদের মাঝে উপস্থিত আছেন, আইন ভঙ্গ করবেন। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইল এবং মানবতা বিরোধী অপরাধের অপর 2 আসামির মামলার পরবর্তী শুনানি 15 সেপ্টেম্বর সকালে কারাগার থেকে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই তারিখ ঠিক করে। সোহাইলের বিরুদ্ধে 2012 সালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মর্তুজা নিহিমকে অপহরণের অভিযোগ রয়েছে। এছাড়া জুলাই আগস্টের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককেও ট্রাইব্যুনালে আনা হয়। জুলাই আন্দোলন চলাকালে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করার অভিযোগ তার বিরুদ্ধে। মামলার অন্য আসামি সাবেক ডিবি কর্মকর্তা হারুন পলাতক। এদিকে গাবতলীতে মানবতা বিরোধী অপরাধের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার SM মাইনুলকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আলোচনা সভায় বক্তারা জানান, প্রস্তাবিত বাজেটে অবহেলিতদের জন্য কোনো সুখবর নেই, বরং বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে করের বোঝা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেশের অবহেলিত মানুষ কি পেলেন, এমন আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত বাজেট আলোচনায় নানা ধরনের অপ্রাপ্তি আর হতাশার কথা জানান তারা। ইনভেস্টমেন্টের জায়গাটা কোথায় আসলে? বক্তারা জানান, একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার বাজেট প্রণয়নের সুযোগ পেয়েছে, কিন্তু এই বাজেটে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
স্থানীয় পর্যায়ে বরাদ্দের স্বচ্ছতা এখনো প্রশ্নবিদ্ধ। আসলে যারা বাস্তবায়ন করে তাদের কতটুকু দক্ষতা আছে এবং স্বচ্ছতা কতটুকু নিশ্চিত হবে। ছোট ছোট যে জায়গাগুলোতে আসলে আমরা নজর দিতে চাই, বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর অবহেলিত জনগোষ্ঠীর যদি হিসাব করেন সেটাই আসলে মেজরিটি। বাজেট ছিল 70,000 কোটি টাকা, কমে হলো 69,000 কোটি টাকা, অর্থাৎ কিছু ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হয়েছে। বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়ার দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। বাণিজ্যিক আমদানিকারকদের অগ্রিম কর 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে, যা এসএমই উদ্যোক্তাদের কাঁচামাল সংগ্রহ ব্যয় বাড়াবে। এই অপচয় এবং দুর্নীতি কমালে এই বাজারের মধ্য থেকেই কিছু করা সম্ভব যারা অবহেলিত। আলোচনায় অর্থনীতিবিদরা বলেন 2024 সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা হলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত বাজেটে নানা ধরনের বৈষম্য রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের যে বরাদ্দ হয়েছে সেটাও প্রয়োজনের তুলনায় অনেক কম। অগ্রাধিকারের জায়গায় পরিবর্তন হবে, বরাদ্দগুলো আরও বেশি স্বচ্ছতার সঙ্গে আসবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো পরিষ্কার হবে। এগুলো আমরা এই বাজেটের মধ্যে ছাঁচের কোনো পরিবর্তন হয়নি। বৈষম্য নিরসনের কথা যদি আমি এসডিজি 10-এর কথা বলি, তাহলে তো আমরা তো এসডিজি 10-এর উল্টো দিকে আমরা হাঁটছি, তাই না? তাহলে মিসড অপরচুনিটি, আমি বলবো লস্ট অপরচুনিটি। কারণ হলো যে এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম। আসছে বাজেটকে ভুলভ্রান্তি, সংস্কার বিমুখ এবং সাম্য বিরোধী বাজেট হিসাবে আখ্যা দেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ভুলভ্রান্তির বাজেট, আপনার সংস্কার বিমুখ বাজেট এবং একই সাথে সাম্য বিরোধী বাজেট, এবং এই তিনটি চরিত্রই এই টেনে আপনি এর প্রক্রিয়া, এর কাঠামো, এর পদক্ষেপ এবং অন্যান্য বাস্তবায়নের ভিতরে আপনি দেখতে পাবেন। বাজেটে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, বরং সামগ্রিক জনগোষ্ঠীর প্রত্যাশা এই বাজেটে প্রতিফলিত হয়নি বলেও জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আমি বারবার প্রশ্ন করব, আমরা কি করেছি? শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 72 ঘন্টা সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পাহাড় এলাকায় ভূমি ধসের শঙ্কা থাকার কথা জানিয়েছে সংস্থাটি। একই সময় দেশের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে চলাফেরায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সুস্পষ্ট লঘুচাপ পশ্চিমবঙ্গ বরাবর অবস্থান করছে এবং তার বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয়বাষ্পে সমৃদ্ধ বাতাস বাংলাদেশে ক্রমাগতভাবে প্রবেশ অব্যাহত রেখেছে এবং সারি সারি মেঘমালা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকল বিভাগেই কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং অতি ভারী বর্ষণের কারণে রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং বান্দরবনের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। কোনো কোনো নিম্ন এলাকায়ও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে এবং এই বজ্রবৃষ্টির সাথে বজ্রপাত হতে পারে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানিরা কখন আত্মসমর্পণ করে না বলে সাফ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর ঘোষণাও দিয়েছেন তিনি। এরই মধ্যে ইসরায়েলি সরকারের প্রেস অফিস এক বিবৃতিতে দাবি করেছে, গত 13 জুন থেকে ইরান 400টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে। এর ফলে তারা বিভিন্ন এলাকা থেকে প্রায় 3800 নাগরিককে সরিয়ে নিয়েছে। নেতানিয়াহুর অফিসের তথ্য মতে ইরানি হামলার ফলে 40টিরও বেশি লক্ষ্যবস্তু নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত কমপক্ষে 24 জন ইসরায়েলি নিহত এবং 804 জন আহত হয়েছে। এদিকে ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে 585 জন নিহত এবং 1300 জনেরও বেশি আহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের ওপর হামলায় অংশ নেয়, তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে এমনটাই জানাচ্ছেন দেশটির কর্মকর্তারা। ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, ওয়ালিদ ইসলাম নামে ওই কর্মকর্তা ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি। তেহরানের জর্ডান এলাকায় তার বাসায়। ইরানের একটি নৌঘাটির কাছে অবস্থিত ওই এলাকায় রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। স্থানীয় সময় সোমবার ওই এলাকায় ইসরায়েলের হামলায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ওয়ালিদের বাসাও রয়েছে।
তবে তিনি সেই সময়ে বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও থেমে নেই গাজায় হত্যাযজ্ঞ। গতকাল মঙ্গলবারও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ত্রাণ প্রার্থী বহু ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার খান ইউনিস শহর ইসরায়েলি বাহিনী অন্তত 89 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে অন্তত 70 জন ছিলেন ত্রাণ নিতে আসা সাধারণ ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার সকালে খান ইউনিসে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণ কেন্দ্রে ত্রাণ নিতে জড়ো হয়েছিল হাজারো ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী প্রথমে ড্রোন থেকে তাদের উপর গুলি চালায়। কয়েক মিনিট পর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা ছোড়া হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে, ইসরায়েলের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 55,432 জন মানুষ নিহত হয়েছেন। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এসএসএফকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা। 39তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। ইরানিরা কখনো আত্মসমর্পণ করে না, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সাফ জানালেন খামেনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।